হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই টপিকটা হচ্ছে চ্যাপ্টার 10-এর চ্যাপ্টার 10 আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে। আমার লেখা একটু খারাপ, আপনারা আসলে বুঝে নেবেন। আমি শুধু আমার কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি। এছাড়া আর অন্য আমার কোনো উদ্দেশ্য নেই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও দেখতে পারেন। আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা আসলে কি? এখন এই জিনিসটা বোঝার জন্য আমাকে প্রথম থেকে আসতে হবে বাষ্প কী বা জলীয় বাষ্প কী। আমরা একটা নির্দিষ্ট রুমে যখন আসি তখন এই রুমের একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। ধরি আমি যে রুমটাতে আছি, এই আবদ্ধ রুম, এই রুমটা আসলে আবদ্ধ থাকতে হবে। এখন ধরে নিলাম এই রুমটা আবদ্ধ আছে। এখন এই আবদ্ধ রুমে নির্দিষ্ট পরিমাণে একটা জলীয় বাষ্প আছে অবশ্যই। হ্যাঁ, তোমরা বুঝছো। আচ্ছা ভাইয়া, তাহলে কতটুকু জলীয় বাষ্প আছে? ধরে নিলাম আমার রুমটা আসলে এইরকম, ঠিক আছে? ধরো যে আমার রুমটা এইরকম, এটা তাপমাত্রা ফিক্সড, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমার রুমে আছে মনে করো 90 গ্রাম জলীয় বাষ্প, কিন্তু এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প থাকার ভর হচ্ছে গিয়া মনে করো 100 গ্রাম, কিন্তু আমার রুমে আছে কি 90 গ্রাম ভাইয়া। তাইলে আমার রুমে কি আসলে 10 গ্রাম পরিমাণ কম আছে না? তার মানে আমার রুমটা কি আছে? অসম্পৃক্ত অবস্থায় আছে। অসম্পৃক্ত অবস্থায় আছে, পার্থক্য। এটা কি 10 গ্রাম না? এটা কি পার্থক্য না? তোমরা আশা করি এই জিনিসটা বুঝছো। অর্থাৎ জলীয় বাষ্প থেকে আমরা যদি শুরু করি, তাহলে জলীয় বাষ্প তো বুঝলে যে এটা একটা রুমের মধ্যে সম্পৃক্ত বা অসম্পৃক্ত অবস্থায় থাকতে পারে। এখন জলীয় বাষ্পটা কী এটা আমরা যদি বলতে চাই সংজ্ঞা অনুসারে, তাহলে সংজ্ঞা দাঁড়াবে হচ্ছে নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প থাকে বা বাষ্প থাকে, একটা ধরো আমরা পানি নিলাম, এই পানি যতটুকু বাষ্প থাকবে, যতটুকু আয়তন দখল করবে এবং এর ভর আছে, এই ভরটাকে আমরা বলবো জলীয় বাষ্প। অর্থাৎ আমি আবার ক্লিয়ারলি বলতেছি, ধরো আমি পানি নিলাম, এই পানিকে তাপ দিলে বাষ্পভূত হবে অবশ্যই। এখন এই পানি বাষ্পভূত ধরো এই রুমে আবদ্ধ করে রাখছি। এখন এই বাষ্পভূত এই তোমার পানির কণাগুলো, যেগুলোকে আমরা জলীয় বাষ্প বলতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা কণা ভাইয়া। এখন এই কণাগুলো নির্দিষ্ট জায়গা দখল করতেছে, তাই না? নির্দিষ্ট যে জায়গা দখল করে প্রত্যেকটা কণা, ধরো এই জায়গায় একটা কণা আছে, এটার ভর হচ্ছে গিয়ে 5 গ্রাম। তাহলে যে এটা কণা আছে, এটার ভর হচ্ছে গিয়ে 10 গ্রাম। এখন এগুলা ভর সমানও না হইতে পারে কণার। এখন মনে করো যে প্রত্যেকটা কণার ভর আছে, তাহলে কি প্রত্যেকটা কণা নির্দিষ্ট আয়তন যদি দখল করে অবশ্যই তাতে ভর আছে। তাহলে প্রত্যেকটা ভর দ্বারা যোগ করে পাইলাম আমরা 90 গ্রাম। তাহলে 90 গ্রামটা আসলে কি ভাইয়া? এটা হচ্ছে গিয়া জলীয় বাষ্প, ঠিক আছে? এটা হচ্ছে জলীয় বাষ্প পরিমাণ বা জলীয় বাষ্পের ভর ধরে নাও, ঠিক আছে? এম ভর। তোমরা আসলে বুঝতে পারছো আমার বিষয়টা। এখন জলীয় বাষ্প কি এটা বুঝলাম। এখন এই 90 গ্রাম কি ভাইয়া একটা চাপ প্রয়োগ করবে না দেওয়ালের গায়ে? বা মনে করো যে আবদ্ধ তো যেহেতু রাখছি, সেহেতু তো একটা চাপ থাকবেই অবশ্যই। যার ভর আছে তার নির্দিষ্ট একটা চাপ থাকবেই। এখন তুমি দেখো, আমি যদি আমার একটা হাত, এই হাতটার আমি যদি বেঞ্চের এই টেবিলের উপর রাখলাম, এখন কি এর একটা চাপ প্রয়োগ করতেছে? অবশ্যই। আমার যতটুকু ভর আছে এই হাতের, ততটুকুই চাপ প্রয়োগ করতেছে টেবিলে। এখন তোমরা কি এই বিষয়টাকে কি ধরতে পারছো আসলে যে জলীয় বাষ্পের চাপটা আসলে কি? জলীয় বাষ্পের চাপ হচ্ছে এর ভরের কারণে এ যতটুকু চাপ প্রয়োগ করবে সেটাই হচ্ছে গিয়া জলীয় বাষ্প চাপ। আমি একটু ভালো করে বোঝানোর জন্য তোমাদেরকে এটা লিখে দিলাম যে চাপ ভর প্রদান করছে, চাপ ভর প্রদান করছে, এরো দিলাম। চাপ কে প্রদান করছে? কে, প্রশ্ন কি? কে ভর প্রদান করছে, ঠিক আছে? এখন আসি, আমার একটু ক্যামেরা নড়াচড়া হইতেছে কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে লিখতেছি। এটা হচ্ছে সমস্যা, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। এখন আমার প্রশ্ন, জলীয় বাষ্প ভর তাহলে আছে, এর চাপও আছে, বুঝলাম ভাইয়া। এখন আমরা তারপরে আস্তে আস্তে কীভাবে দ্রাব্যতার কাছাকাছি আসবো, এই টপিকটাই তো আমাদের মূল টপিক, তাই না? আমরা কাছাকাছি যাই। এখন আসো দ্রাব্যতায়, এখন আসবো আমরা জলীয় বাষ্পকে কয়ভাবে ভাগ করতে পারি, ঠিক আছে না? আসো, জলীয় বাষ্প
জলীয় বাষ্প। এটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, সম্পৃক্ত, অসম্পৃক্ত। এখন তোমরা যারা অনেকে জানো আমাকে প্রশ্ন করবা যে ভাইয়া আপনি কি পাগল? কেন? এই জায়গায় তো অতিরিক্ত থাকার কথা, অতিরিক্ত এইটা থাকার কথা, কিন্তু এটা থাকবে না। কেন? প্রশ্নে আসো, কেন? কেন? ঠিক আছে, কেন কেন থাকবে না? কেন থাকবে না? দেখো ভাইয়া, এই জায়গায় তুমি যখন এইটা ফিজিক্সের ভাষায় হিসাব করবা, আসলে অতিরিক্ত বলতে কোনো কিছু এক্সিস্ট করেই না। এখন তুমি বলবা ভাইয়া এটা আপনি কি বললেন? আচ্ছা, আমি তোমাকে প্রুফ দিতে পারলে তো হয়েছে নাকি? এখন চলো দেখো, তুমি যখন রুমের মধ্যে আসো, মনে করো তোমার থাকার কথা 90, আমরা সবসময় এই উদাহরণটাকে কাউন্ট করবো, ঠিক আছে ভাইয়া? এখন দেখো, থাকার কথা কত? 100। 100 দেখি সম্পৃক্ত, এর বেশি যদি হয় তাহলে তো অতিরিক্ত। যদি 110 হয়, 110 গ্রাম যদি রুমের মধ্যে থাকতো তাহলে কি অতিরিক্ত না? তাহলে তো অতিরিক্ত আছে, আপনি কেন বললেন অতিরিক্ত নয়? ভাইয়া তুমি দেখো, বায়ুর কি একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে না? এই যে এই রুমটার মধ্যে বায়ু যে আছে, এই বায়ুর কি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে না? এখন মনে করো বায়ুটা সম্পৃক্ত অবস্থায় ধারণ ক্ষমতা কত? 100 গ্রাম, 100 গ্রাম। যদি এর বেশি হয়ে যায়, এর বেশি, তাহলে কি হবে ভাইয়া? তুমি বিষয়টা বুঝতে পারতেছো? পরিপূর্ণভাবে আছে, সম্পৃক্ততে কি আছে? পরিপূর্ণভাবে আছে, অর্থাৎ কানাই কানাই আছে। এখন তুমি যদি খালি আর 10 গ্রাম দিয়ে দাও, ওই 10 গ্রাম কি হবে? অদক্ষেপ বেড়ে যাবে। অদক্ষেপ মানে কি? এটা কি কেমিস্ট্রি বলতেছি আমরা? না, এটা ফিজিক্স করতেছি। তাহলে অদক্ষেপ বলতে এই জায়গায় বুঝাইতেছে কি, বুঝছো? অদক্ষেপ বলতে বুঝাইতেছে এই জায়গায় শিশির হইয়া ওই 10 গ্রামটা পইরা যাবে। বুঝছো ভাইয়া? শিশির হইয়া 10 গ্রামটা পইরা যাবে। এখন তার মানে আসলে অতিরিক্ত কি এক্সিস্ট করে? তুমিই বলবা, আমি বলবো না, তুমিই বলবা। অতিরিক্ত কি এক্সিস্ট করে? করে না। অসম্পৃক্ত থাকে, সম্পৃক্ত থাকে। সম্পৃক্ত কানাই কানাই, মানে একবারে আমরা যেটা গ্রামের ভাষায় আসলে বলতেছি কানাই কানাই, অর্থাৎ মানে একেবারে মনে করো পরিপূর্ণ। ধরো একটু হইলেই মানে অদক্ষেপ পড়ে যাবে। এই আসলে সরি, আমি বারবার অদক্ষেপ বলতেছি, কেমিস্ট্রি ভাষায় বলতেছি, বারবার এটাই বলতেছি। মানে একটু বেশি যদি হয়ে যায় তাইলে শিশির হয়ে পড়বে, বুঝছো? এখন এখন আমরা আস্তে আস্তে এটার দিকে আগাচ্ছি। এখন দেখো, তাহলে অতিরিক্ততা আসলে আগেই বাদ হয়ে গেল, ঠিক আছে? তোমরা যদি এটা না বোঝো যে কিভাবে 110 গ্রাম থাকতে পারে না, আমি আবার বলতেছি, তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হওয়া দরকার। এখন দেখো, 100 গ্রাম তো থাকতে পারে সর্বোচ্চ, আমি বইলেই দিছি সর্বোচ্চ। কেন ভাইয়া? এটা সম্পৃক্ত, ভাইয়া এটা সম্পৃক্ত, বুঝতে হবে। সম্পৃক্ত 100 গ্রামে যদি হয় তাহলে এর বেশি হইলেই তো আসলে অদক্ষেপ পড়ে যাবে। আহা, আমি বারবার অদক্ষেপ বলতেছি, তোমরা কিছু মনে করো না। বুঝে নিও যে এটা আমি শিশির আকারে পড়ার কথা বলতেছি। তাহলে একটু বেশি হইলেই কি হবে? আসলে শিশির আকারে পড়ে যাবে। এখন তাহলে এই 100 গ্রাম আমি দিলাম, তারপরে কি করছি? আমি এখন পণ্ডিতি কইরা মন চাইছে যে আমি অতিরিক্ত প্রমাণ করতে চাই। ভাইয়া কি বলছে আমি এটা মানলাম না, আমি প্রমাণ করতে চাই। তাহলে আমি দিলাম আরও 10 গ্রাম। 10 গ্রাম দিল, ধরো বাইরের থেকে কোনোভাবে আমি প্রসেস করে ঢুকাইলাম 10 গ্রাম। ঢুকানির সাথে সাথে দেখলাম যে উপর থেকে এই 10 গ্রাম আসলে ধরো মিশাই দিলাম বায়ুতে যখন, তখন দেখলাম যে আবার 10 গ্রাম নিচে পড়ে গেল। তার মানে কি? তার মানে 100 গ্রাম থাকতে পারবে, এর বেশি একটু হলেই আবার পড়ে যাবে, বুঝছো? এখন আসো, তাইলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত এটা কখন কি কীভাবে বুঝবো? যেমন এটা বুঝলাম যে এটা এক্সিস্ট করে না, আসলে কেন করে না বুঝলাম। তাহলে এটা এটা কখন এক্সিস্ট করবে এবং কেন করবে? এটা কখন এক্সিস্ট করবে, এখন কেন করবে? কখন, কখন, কেন, কখন, ঠিক আছে? ঠিক আছে, কেন, ঠিক আছে? এখন দেখো, এখন আসি আমরা কখন কেন। আচ্ছা, আমরা আগে কি দেখবো তোমরা বলো? আচ্ছা সম্পৃক্ত দেখি। আচ্ছা না, আমরা আগে অসম্পৃক্ত দেখি। এটা একটু আবার বেসিকে ঢুকতে হবে তো, এই জন্য আসলে আগে এটা দেখি, এটা শেষ করে আমরা এটাই যাবো, ঠিক আছে? অসম্পৃক্ত, অসম্পৃক্ততে আমরা যখন আসবো তখন দেখো তোমরা ভাইয়া, অসম্পৃক্ত মানে কি? আছে কত? 90 গ্রাম। তার মানে কি বায়ু কি অসম্পৃক্ত অবস্থায় আছে? এখন তোমার কথা ভাইয়া, আমি কিভাবে বুঝবো যে বায়ু অসম্পৃক্ত অবস্থায় আছে?
ঠিক আছে? এখন দেখো তোমার রুমে, এখন তো আসলে শীতকাল, তাই না? এখন দেখো তোমার রুমে কি ঘুমানির মানে তুমি রাতে ঘুমাইছো, সকালবেলা উঠে দেখতেছো যে তোমার জানালার মধ্যে গুড়ি গুড়ি জমা হয়ে আছে। দেখতেছো তুমি? দেখছো কোনো দিন? দেখছো এটা? এখন আমার কথা হচ্ছে, অসম্পৃক্ত অবস্থা বলতে তুমি অসম্পৃক্ত অবস্থা সম্পৃক্ত অবস্থার মধ্যে পার্থক্য বলতে পারবা না। কিন্তু কিন্তু এই জায়গায় সামান্য একটা পার্থক্যের জন্য একটা লজিক আছে যেটার জন্য পার্থক্য করা যায়। তোমাকে যদি বলা হয় আজকের বায়ু সম্পৃক্ত না অসম্পৃক্ত, তুমি কীভাবে বলতে পারবা? তুমি দেখতেছো তোমার চোখে তো জলীয় বাষ্প ভাসতেছে না, শিশির আকারেও পড়তেছে না। শিশির আকারে যদি পড়তো তাহলে তুমি ডাইরেক্ট ভাই বইলে দিতে যেটা অতিরিক্ত অবস্থায় ছিল, মানে থাকতে পারে না, মানে অতিরিক্ত হয়ে গেছে হুট করে আবার পড়তেছে, তার মানে এটা আস্তে আস্তে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তার মানে অতিরিক্ত অবস্থায় থাকে নাই। আমি এটা বলতে চাইছি যে অতিরিক্ত অবস্থায় ছিল। ছিল বলতে আমি এটা বোঝাই নাই যে ধরো একদিন ছিল, এরকম না, মানে হয়ে গেছে আবার পড়ে গেছে, মানে মিশাইছি আবার শিশির আকারে পড়তেছে, বুঝছো? আমার কথায় আবার ভুল হইল না কিন্তু, এই জন্য আমি কনসেপ্ট বারবার বারবার ক্লিয়ার করতেছি। এখন দেখো, অসম্পৃক্ত অবস্থা সম্পৃক্ত অবস্থার মধ্যে কিভাবে পার্থক্য দেখব। এখন ভাইয়া, অসম্পৃক্ত মানে তো হচ্ছে বায়ু, মনে করো যে শিশির আকারে পড়বে না, কোনো সিমটম নাই, এই জায়গায় হয়তো কোনো মনে করো সিমটম নাই যে হচ্ছে গিয়া শিশির আকারে পড়তেছে, তাহলে আমরা কীভাবে বুঝবো? অসম্পৃক্ত অবস্থায় তুমি দেখবা কি যে বায়ুটাই, মানে তুমি দেখবা তুমি তখন জানালার আশেপাশে খেয়াল করবা যে হচ্ছে গিয়া বায়ু দুই একটা, মানে আসলে দুই একটা অথবা তিনটা এরকম, মনে করো যে মানে হঠাৎ দুই একটা কি হয়, পাশাপাশি জোড়া লেগে যায়, জোড়া লেগা শিশিরের মতো টুক করে পড়ে দুই একটা, তখনই বুঝবা যে তখন সম্পৃক্ত। আর যখন দেখবা যে এইটাও হচ্ছে না, তার মানে অসম্পৃক্ত। এখন তুমি বলবা ভাইয়া দুই একটা কেন হয়, কেন এরকম জোড়া বাঁধে? এখন আসো আসো তোমাকে বোঝাচ্ছি আমি। তুমি ভাইয়া এটা তো পড়ছো যে হচ্ছে গিয়া মনে করো যে তোমার স্বল্প দ্রবণীয় লবণ কারা দ্রাব্যতার সময়, যারা 1000টা যদি দেই ইথানোয়িক অ্যাসিড আমি পানিতে, তাহলে কয়টা দ্রবীভূত হবে ভাইয়া? দ্রবীভূত হবে 4টা। মূল নিচি 4টা দ্রবীভূত, 4টা দ্রবীভূত হয়েছে। হ্যাঁ, এখন আমার কথা ভাইয়া, তার মানে কি এটা ব্যতিক্রম আছে না? 1000টা আমি দিছি, তাহলে 4টা দ্রবীভূত হয়েছে। তাহলে দেখো এই জায়গায় সম্পৃক্ত অবস্থায় যখন ছিল কানাই কানাই হুট কইরা দুই একটা ব্যতিক্রমী, ওরা একটা মনে করো খাইসটা, ওরা দুই একটা হুট কইরা জমাট বাঁধে, বাইদা জানালার পাশে লাইগা যায়, তখন আমরা বুঝতে পারি আচ্ছা কানাই কানাই আছে, তার মানে হচ্ছে বায়ু সম্পৃক্ত। এখন যদি সব অনেকগুলা মনে করো শিশির আকারে পড়তো, তাইলে বুঝতাম যে অতিরিক্ত হয়ে গেছিল, শিশির আকারে ধইরা পড়তেছে। বুঝছো? বুঝছো আমার কথা? অতিরিক্ত হয়ে গেছিলো, শিশির আকার ঝরে পড়তেছে। এখন ধরো তোমার অতিরিক্তটা আরেকবার বলতেছি আমি, ধরো যে বায়ু আছে তোমার, মনে করো যে 10 ডিগ্রি সেলসিয়াসে, সরি 30 ডিগ্রি সেলসিয়াসে বায়ুর টেম্পারেচার। এখন তুমি যখন 25-এ আনলা, তখন মনে করো শিশিরাঙ্ক, আমি এখন এই টপিকটা বুঝাই না, মনে করো 25-এ একবারে সম্পৃক্ত অবস্থায় হয়ে যায়। এখন তুমি যখন 24-এ আনবা, 1 ডিগ্রি কমাইলা শিশিরাঙ্কর থেকে, তখনই কি এটা কি শিশির আকারে পড়বে না? পড়বে কি না? উত্তর দাও, পড়বে তো। তার মানে কি অতিরিক্ত হয়ে গেছিল, পড়তেছে শিশির আকারে। আমি এটাই জাস্ট বলতে চাইছিল, মানে সামান্য পরিমাণ সময় তারা অতিরিক্ত অবস্থায় থাকে, বুঝছো? থাকে বলতে ওই যে শিশির আকারে পড়তে তো একটু সময় লাগবে, তাই না? এই সামান্য পরিমাণই, এটাই বলতেছি যে অতিরিক্ত অবস্থায় সামান্য পরিমাণ থাকতে পারে, এই সময়ের বেশি আর অতিরিক্ত থাকতে পারে না। ধরো যে 1 বছর থাকলো বা 2 দিন থাকলো, এরকম বিষয়টা না, বুঝছো? ভিডিওটা আসলে অনেক বড় হতে পারে, তোমরা এতে কিছু মনে